ইনফরমেশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞানের খুবই সহজ একটি চ্যাপ্টার পড়ব, চ্যাপ্টার 2 কোষ বিভাজন। আমরা কিন্তু সবাই মোটামুটি এই চ্যাপ্টার সম্পর্কে আমাদের সবার মোটামুটি আইডিয়া আছে এবং আমরা খুব ভালো মতোই জানি যে এই চ্যাপ্টারে আসলে মুখস্থ করার ব্যাপারটা খুবই কম। ম্যাক্সিমাম পোর্শনই একটু ছবি দেখে যদি আমরা বুঝে পড়ি তাহলে এখানে আসলে মুখস্থ করার পোর্শন খুবই কম এবং খুবই সহজে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসলে অ্যান্সার করা যাবে। তো আমরা এই চ্যাপ্টারটা অবশ্যই খুব ভালো মতো পড়বো যেন এখান থেকে আসলে আমাদের কোনো কোয়েশ্চেনই হাতছাড়া না হয় বা ভুল না হয়। আচ্ছা, তাহলে চ্যাপ্টার হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন সম্পর্কে আমি একটু ছোট করে বলে নিই যে কোষ বিভাজন জিনিসটা আসলে কি। কোষ বিভাজন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি কোষ থেকে দুটি বা চারটি কোষ উৎপন্ন হয়। এখানে যে কোষ থেকে নতুন কোষ উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলবো হচ্ছে মাতৃকোষ, এবং নতুন যে দুটি বা চারটি কোষ উৎপন্ন হচ্ছে তারা হচ্ছে অপত্য কোষ। তাহলে অপত্য কোষ হচ্ছে বাচ্চা কোষ। আচ্ছা, এখন কোষ বিভাজন প্রথম কে আবিষ্কার করেন এটা আমাদের একটু জানবো। যে 1882 সালে ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক সালামান্ডার কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। এক্ষেত্রে আমি সালটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে বলবো। জেনারেলি আমি বোটানি বা জুলজির ক্ষেত্রে সব সাল কখনোই সবাইকে মনে রাখতে সাজেস্ট করি না, বাট এই সালটা আমরা অবশ্যই মনে রাখবো কারণ কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং খুব বেসিক একটা জিনিস। তো আমরা এই সালটা একটু মনে রাখার চেষ্টা করবো যে 1882 সালে ওয়াল্টার ফ্লেমিং প্রথম সামুদ্রিক সালামান্ডার কোষে কোষ বিভাজন লক্ষ্য করেন। এরপর ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে এর প্রকারভেদ। প্রকারভেদের ক্ষেত্রে আমরা 3টা প্রকারভেদের নাম এবং তাদের আরো কি কি নাম আছে, যেমন হচ্ছে অ্যামাইটোসিসের আরেকটা নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিসের আরেকটা নাম সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন, মায়োসিসের হচ্ছে হ্রাসমূলক বা রিডাকশনাল কোষ বিভাজন। তো আমরা এই নামগুলো একটু ভালো মতো মনে রাখার চেষ্টা করব। এখন আমরা অ্যামাইটোসিসে যাই। অ্যামাইটোসিস কাদের হয় এটা আমরা একটু মনে রাখবো যে অ্যামাইটোসিস হয় ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী জীবে। তাহলে এই জিনিসগুলো যেন আমাদের একদমই মিস না হয়। কোথায় আমরা পাচ্ছি অ্যামাইটোসিস? ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা এসব এককোষী জীবে আমরা অ্যামাইটোসিস লক্ষ্য করে থাকি। এখন অ্যামাইটোসিস প্রক্রিয়াটা কিভাবে হয়? খুবই সরল একটি প্রক্রিয়া। যে একটি কোষের নিউক্লিয়াস প্রথমে কিছুটা লম্বা হয়, এরপর নিউক্লিয়াসের মধ্যে খাদের সৃষ্টি হয় এবং খাদ হয়ে এক সময় একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হয় এবং সাইটোপ্লাজমও ডিভাইড হয়ে আলাদা হয়ে যায়। তখন আমরা একটা কোষ থেকে খুবই সরল উপায়ে দুটি কোষ পেয়ে থাকি। এটি হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া। তাহলে আমরা কোথায় পাচ্ছি? ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী মানে আদিকোষী জীবে আমরা এটা লক্ষ্য করছি। এরপর হচ্ছে আমরা জানবো মাইটোসিস বা সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন। আচ্ছা, মাইটোসিস সম্পর্কে আমি যদি একটু ব্যাখ্যা করতে চাই যে আসলে মাইটোসিস জিনিসটা কি। মাইটোসিস হচ্ছে এমন একটি কোষ বিভাজন যার মাধ্যমে একটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার বিভক্ত হয়ে সমগুণ সম্পন্ন নতুন দুইটি কোষ তৈরি করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কিওয়ার্ডগুলো কি, যে এটি এমন একটি কোষ বিভাজন। প্রথম কিওয়ার্ড হচ্ছে নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভক্ত হবে এবং উভয়ই একবার বিভক্ত হয়ে একটি কোষ থেকে দুইটি কোষ তৈরি করবে। এই জন্যই যেহেতু নতুন যে অপত্য কোষগুলো আমরা পাচ্ছি সেই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অনুরূপ তাদের এবং অপত্য কোষের বৈশিষ্ট্য মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়। এই জন্য আমরা তাদেরকে বলছি সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন। এখন মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসেরও ডিভিশন হচ্ছে এবং সাইটোপ্লাজমেরও ডিভিশন হচ্ছে। নিউক্লিয়াসের ডিভিশনটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের ডিভিশনকে বলা হয় সাইটোকাইনেসিস। এগুলো যেন একদমই ভুল না হয়, যে খুবই বেসিক কথা এগুলো, যে নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে সাইটোকাইনেসিস। এই চ্যাপ্টারটা অনেক সোজা, এই জন্য মনে হবে কি যে এই চ্যাপ্টারটা অনেক কম পড়লেও হবে, এরপর আমরা আগে আরো কঠিন চ্যাপ্টারগুলো করিনি, কিন্তু এই কাজটা আসলে করাটা ঠিক হবে না। কারণ হচ্ছে চ্যাপ্টারটা সোজা,
কিন্তু এই চ্যাপ্টার থেকে কনফিউশন অনেক বেশি তৈরি হতে পারে, কারণ এখানে আমরা অনেকগুলো স্টেপস করবো, সামনে গিয়ে কিছু উদাহরণ করবো, এই জন্য কনফিউশন তৈরি হতে পারে। এই জন্য আমরা বারবার চ্যাপ্টারগুলো পড়বো, যেন সহজ চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনই আসে আমাদের জন্য ভুল না হয়। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে কঠিন কোয়েশ্চেন ভুল করলেও চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু সহজ কোয়েশ্চেন কোনোভাবেই ভুল করা যাবে না। আচ্ছা, এরপর আমরা জানবো হচ্ছে কোষচক্র সম্পর্কে। কোষচক্র শুরু করার আগে আমি মাইটোসিস থেকে আর দুই একটা কথা বলে নিব। সেটা হচ্ছে নিউক্লিয়াসের মানে মাইটোসিস প্রথম আবিষ্কার করেন স্লাইখার। তো স্লাইখারের নামটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আর মাইটোসিস কোথায় কোথায় হয় এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব, যে মাইটোসিস জেনারেলি হয় উদ্ভিদের বিভাজন ক্ষম সম্পন্ন দৈহিক কোষে, যেমন হচ্ছে উদ্ভিদের কাণ্ড বা শাখা প্রশাখার শীর্ষ, মূলের শীর্ষ, ক্যাম্বিয়াম, এসব অঞ্চলে জেনারেলি মাইটোসিস হয়। এই ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, যে নিচে তোমাদের প্রশ্ন হতে পারে নিচের কোনটিতে মাইটোসিস হয় না, তাহলে এগুলো আমরা একটু মনে রাখবো। এরপর হচ্ছে আমরা কোষচক্রে যাই। কোষচক্রের ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এমন, আমরা দেখতে পাচ্ছি যে একটি কোষ সৃষ্টি হচ্ছে, সৃষ্টি হয়ে তা পরিণত, তার এক বাচ্চা কোষ সে পরিণত অবস্থায় পৌঁছাচ্ছে, মানে কোষের বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হয়ে সে যখন পরিণত অবস্থায় পৌঁছাচ্ছে সে আবার নতুন বাচ্চা কোষ সৃষ্টি করছে। এরকমই একটা সাইকেল বারবার বারবার সংঘটিত হয়ে কোষ বিভাজন সম্পন্ন করছে। তাহলে কোষচক্রের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাই? যে একটি কোষ তাহলে সৃষ্টি হচ্ছে, কোষটি আবার বৃদ্ধি পাচ্ছে, নতুন কোষ সৃষ্টি করছে, আবার নতুন কোষ সৃষ্টি করছে। এটি হচ্ছে কোষচক্র। কোষচক্রের ক্ষেত্রে আমাদের দুজন সায়েন্টিস্টের নাম অবশ্যই মনে রাখতে হবে। সায়েন্টিস্ট দুজন হচ্ছে হাওয়ার্ড ও পেল্ট। আমরা এই দুজনের নাম কিন্তু খুবই ভালোভাবে মনে রাখবো, যে হাওয়ার্ড ও পেল্ট সর্বপ্রথম কোষচক্রের প্রস্তাব করেন। এই কোষচক্র শুরু করার আগে, ডিটেল জানার আগে কিছু ইনফরমেশন আমরা একটু জেনে নিই, যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে প্রায় 100 ট্রিলিয়ন কোষ থাকে। ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো যে প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে কতগুলো কোষ থাকে? 100 ট্রিলিয়ন, অনেক বেশি, তাই না? আমরা একটু মনে রাখবো যে এটা ট্রিলিয়ন, বিলিয়ন না, মিলিয়ন না, ট্রিলিয়ন, অনেক বেশি। আচ্ছা, এখন কোষ, এই যে কোষ বিভাজন হবে তার জন্য কিছু সিগন্যালের দরকার হয়, কিছু সিগন্যাল বা উদ্দীপনা যায়। এর মধ্যে কিছু অভ্যন্তরীণ উদ্দীপনা থাকে, কিছু বাহ্যিক উদ্দীপনা থাকে। আচ্ছা, আমরা মনে রাখবো যে তোমাদের বইয়ে স্থায়ী কিছু কোষের উদাহরণ দেওয়া আছে যেগুলোতে ডিভিশন হয় না। খুব ভালোভাবে আমরা এই জিনিসগুলো মনে রাখবো, যে কিছু কিছু কোন কোন কোষে কখনোই বিভক্ত হয় না। কখনোই বিভক্ত হয় না কারা কারা? প্রথমে হচ্ছে পেশি কোষ, স্নায়ু কোষ ও উদ্ভিদের স্নায়ু কোষ, স্থায়ী কোষ। তাহলে এটা আমরা এই তিনটা জিনিস আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। উদ্ভিদের স্থায়ী কোষে বৃদ্ধি হবে না, এটা আমরা খুব ভালোভাবে প্রশ্ন দেখলেই বুঝতে পারবো, তো এখানে কনফিউশন হবে না। এই দুটো আমরা একটু মনে রাখবো, একটি হচ্ছে পেশি কোষ আর একটি হচ্ছে স্নায়ু কোষ। আচ্ছা, এখন হচ্ছে কোষচক্র। কোষচক্রে আমি একটু আগের স্লাইডে ফিরে যাই। সেটা হচ্ছে কোষচক্রে আমরা দেখতে পাচ্ছি কি, যে কোষচক্রের কখনো কোষ বিভাজনরত অবস্থায় থাকে, যেটিকে বলে তার মাইটোসিস দশা, আর অবিভাজনরত অবস্থায় থাকে। অ্যাকচুয়ালি মানে এই সময় কোষ মাইটোসিসের জন্য প্রস্তুতি গ্রহণ করে, বিভিন্ন তার মাইটোসিসের প্রস্তুতিতে অনেক বেশি সময় লাগে। দেখা যায় কি যেটার জন্য প্রস্তুতি নেয় সেটাতে খুবই অল্প সময় লাগে। আমরা দেখতে পাচ্ছি যে মাইটোসিস, যেটাকে আমরা এম ফেজও বলে থাকি, এই এম ফেজে সময় লাগে 5 থেকে 10%, আর এর প্রস্তুতিতে যেটা হচ্ছে ইন্টারফেজ, এই ইন্টারফেজে সময় লাগে প্রায় 90 থেকে 95%। এই ইন্টারফেজকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে G1 ফেজ, তারপর আমরা দেখতে পাচ্ছি S ফেজ এবং G2 ফেজ। G1 ফেজ, S ফেজ, G2 ফেজ। আচ্ছা, ইন্টারফেজে তাহলে এই 3টি দশা। এখন আমরা জানবো যে কোন ফেজে আসলে কি হয়। এখন আমরা প্রথমে একটু G1 ফেজ সম্পর্কে জেনে নিই। G1 ফেজ,
জীবন ফেজ শুরু করার আগে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে আমি আগেই বলেছিলাম যে কোনো কোষ বিভাজিত হওয়ার জন্য তার কিছু অভ্যন্তরীণ উদ্দীপনা দরকার হয় এবং কিছু বাহ্যিক উদ্দীপনার দরকার হয়। আমরা সবসময় মনে রাখবো যে অভ্যন্তরীণ উদ্দীপনা আমাদেরকে প্রদান করে, অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় অভ্যন্তরীণ উদ্দীপনা আমাদেরকে দেয় সাইক্লিন নামক যৌগ। আর আমরা বাহ্যিক উদ্দীপনা পাই বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর থেকে। বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর থেকে আমরা বাহ্যিক উদ্দীপনা পাই। এখানে একটা ইনফরমেশন আমরা মনে রাখবো যে আমরা সবাই জানি যে অস্থিমজ্জা থেকে লোহিত কণিকা তৈরি হয়, কিন্তু এই লোহিত কণিকা তৈরির জন্য একটি বিশেষ স্ট্রাকচারের দরকার হয়, যেটি হচ্ছে ইরাইথ্রোপোয়েটিন। এই ইরাইথ্রোপোয়েটিন নামক যে রাসায়নিক পদার্থ সেটি আসে কিডনি থেকে। তাহলে যদি কোনো মানুষের কিডনিতে কোনো ধরনের ডিজিজ থাকে, তার ঠিকমতো ইরাইথ্রোপোয়েটিন তৈরি হবে না। আর ইরাইথ্রোপোয়েটিন যদি তৈরি না হয় তাহলে ঠিকমতো আরবিসি বা রেড ব্লাড সেল তৈরি হবে না, তখন কিন্তু ওই মানুষটি অ্যানিমিয়া বা রক্তাল্পতাতে ভুগবে। ওকে, এখন আমরা একটু ইন্টারফেজের দশাগুলোতে চলে যাই। যে আমি প্রথমে বলেছিলাম তার প্রথম দশা হচ্ছে জীবন ফেজ। জীবন ফেজ থেকে আমরা কি মনে রাখবো? জীবন ফেজ থেকে আমরা মনে রাখবো যে যখন কোনো একটি কোষে ডিসাইড হয়, সিদ্ধান্ত নেওয়া হয় যে সে কোষ বিভাজনে এন্ট্রি নিবে, তখন দেখা যায় কি যে জীবনের প্রথমে সাইক্লিন নামক একটি প্রোটিন থাকে, যা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সাথে যুক্ত হয়ে বিক্রিয়ার সমগ্র প্রক্রিয়ার নিয়ন্ত্রণ করে। এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের এখান থেকে মনে রাখার বিষয় হচ্ছে সাইক্লিন নামক একটি যৌগ এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, যেটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই সময় আমরা মনে রাখবো যে এই সময় কয়েকটি কাজ হয়। এই সময় হচ্ছে প্রোটিন, তারপর আরএনএ ও ডিএনএ রেপ্লিকেশনের উপাদানগুলো তৈরি হয়। ডিএনএ রেপ্লিকেশনের উপাদান তৈরি হয়। আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশনের উপাদান তৈরি হচ্ছে। এখন আমরা মনে রাখবো যে যদি কোনো কোষ আর বিভাজিত না হয়, তখন এই ফেজে এসে সেই কোষটি আটকা পড়ে যায়। আমরা আরো মাথায় রাখবো যে যেটি বেশি ইম্পর্টেন্ট, যে 30 থেকে 40% ইন্টারফেজে 30 থেকে 40% জীবন ফেজে অতিবাহিত হয়। তাহলে কিন্তু কয়েকটা ইনফরমেশন যে এখানে সাইক্লিন নামক একটি যৌগ হচ্ছে এই প্রক্রিয়া ত্বরান্বিত করে বা নিয়ন্ত্রণ করে। এখান থেকে আরো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রোটিন, আরএনএ, ডিএনএ রেপ্লিকেশনের উপাদানগুলো তৈরি হচ্ছে 30 থেকে 40% সময় ইন্টারফেজে, 30 থেকে 40% সময় জীবন ফেজে অতিবাহিত হয়। এরপর হচ্ছে এস ফেজ। আমরা এস ফেজ থেকে মনে রাখবো যে এই ফেজে এই যে ডিএনএ রেপ্লিকেশনের উপাদান তৈরি হয়েছিল আগের ফেজে, এখানে ডিএনএ রেপ্লিকেশন হবে। ওকে, এখান থেকে এই জিনিসটা মনে রাখলেই চলবে। এরপর হচ্ছে জি2 ফেজ। জি2 ফেজের মেইন কাজ হচ্ছে, তোমাদের যদি মাইটোসিস সম্পর্কে একটু ধারণা থাকে, তোমরা একটু চিন্তা করলে হয়তো তোমাদের মনে পড়বে যে মাইটোসিসে স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তু তৈরি হয়। এই স্পিন্ডল তন্তু তৈরি করার জন্য আমাদের দরকার মাইক্রোটিউবিউলস। এই মাইক্রোটিউবিউলস এই ফেজে এসে সেন্ট্রোসোম থেকে মাইক্রোটিউবিউলস তৈরি হয়। তাহলে এই ফেজে ফার্স্টে কি হয়? সেন্ট্রোসোম থেকে মাইক্রোটিউবিউলস তৈরি হয়, যা থেকে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে আলটিমেটলি। ওকে, আলটিমেটলি স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে পরে আমাদের এম ফেজে গিয়ে।
ওকে, তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের কোষ চক্র। তো কোষ চক্রে যখনই G1 ফেজ, S ফেজ, G2 ফেজ সম্পূর্ণ হয়ে যায়, তখনই হচ্ছে একটা প্রমোটিং ফ্যাক্টর এখানে কাজ করে। প্রমোটিং ফ্যাক্টর একটি কোষকে মাইটোটিক ফেজে এন্ট্রি নিতে হেল্প করে। আচ্ছা, এখন আমরা চলে যাই মাইটোসিস। মাইটোসিসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ক্যারিওকাইনেসিস, যা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসটাই হচ্ছে মাইটোসিসের মেইন ধাপটা, কারণ এখানে ম্যাক্সিমাম কাজই হয়ে যায়। তাহলে আমরা নিউক্লিয়াসের ডিভিশনটা একটু ভালোভাবে জেনে নিই। যে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে ক্যারিওকাইনেসিসের প্রথম স্টেপ হচ্ছে প্রোফেজ। আমরা কিন্তু এই যে ক্যারিওকাইনেসিসের কয়টা ধাপ, ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ, তারপর ক্যারিওকাইনেসিসের প্রতিটা ধাপের নাম, কোন ধাপের অপর নাম কি, যেমন হচ্ছে প্রোফেজের অপর নাম হচ্ছে আদ্য পর্যায়। তাহলে এটা আমরা একটু মনে রাখবো কিন্তু যে বাংলা নামগুলো কি। আমরা একটু ছবি থেকে দেখিনি যে আদ্য পর্যায়ে আসলে কি কি হয়। আদ্য পর্যায়ে আসলে যেটা হয়, প্রথমে হচ্ছে যেহেতু ক্যারিওকাইনেসিস, তো নিউক্লিয়াসটা আকারে একটু বড় হয়। নিউক্লিয়াস আকারে একটু বড় হয়, এরপর এর ভিতরে যে একটা নর্মাল কোষের ভিতরে যে ক্রোমোজোম থাকে, ওই ক্রোমোজোমগুলো কি হয়, এই ক্রোমোজোমগুলো পানি ছাড়তে থাকে, মানে জল বিয়োজন করতে থাকে। সে যখন পানি ছেড়ে দেয়, সে পানি যুক্ত যখন থাকে সে লম্বা চিকন থাকে, সে যখন পানি ছাড়তে থাকে সে মোটা আর খাটো হয়। তো মোটা আর খাটো যখন হতে থাকে, তো আস্তে আস্তে তারা অনুবীক্ষণ যন্ত্রের নিচে দৃষ্টিগোচর হয়, এবং এ সময় তারা রং ধারণ ক্ষমতাও প্রাপ্ত হয়। তো রং ধারণ ক্ষমতাও তারা প্রাপ্ত হচ্ছে, তারা মোটা আর খাটো হচ্ছে, তা আমরা তখন এ সময় তাদেরকে অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখতে পাই। এ সময় আমরা মনে রাখবো যে প্রোফেজ দশায় আস্তে আস্তে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে, এবং নিউক্লিওলাসেরও বিলুপ্তি ঘটতে থাকে। প্রোফেজ বা আদ্য পর্যায়ের পরের ধাপ হচ্ছে প্রোমেটাফেজ বা প্রাক মধ্য পর্যায়। প্রোমেটাফেজ দশায় কি কি হবে? প্রোমেটাফেজ দশায় আমরা দেখতে পাচ্ছি যে এখানের সাথে এই ফেজের সাথে এই ফেজের মেইন ডিফারেন্স হচ্ছে এখানে স্পিন্ডল যন্ত্র ছিল না, কিন্তু আমরা এখানে দেখো অনেকগুলো স্পিন্ডল যন্ত্র দেখতে পাচ্ছি। তাহলে প্রোমেটাফেজ বা প্রাক মধ্য পর্যায়ে এসে স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়। এই স্পিন্ডল যন্ত্রের যে মাঝখানের অংশ সেটাকে বলে বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক সবগুলো স্পিন্ডল যন্ত্রের সাথে কিন্তু তোমার ক্রোমোজোম বা সেন্ট্রোমিয়ার অ্যাটাচড নেই। যে স্পিন্ডল যন্ত্রের সাথে সেন্ট্রোমিয়ার গুলো অ্যাটাচড আছে সেই ফাইবারগুলোকে বলে ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ ফাইবার। এই ধাপে আমরা আরেকটা জিনিস মনে রাখবো যে এখানে ক্রোমাটিড গুলো একটু আন্দোলিত অবস্থায় থাকে, তাই এই আন্দোলিত অবস্থায় থাকাটাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। এরপর আমরা যাব হচ্ছে মেটাফেজ পর্যায়ে, মেটাফেজ বা মধ্য পর্যায়ে। মেটাফেজ বা মধ্য পর্যায়ে এই মেটাফেজ দশায় কি হচ্ছে আমরা একটু দেখি। যে মেটাফেজ দশায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রোমাটিড গুলো বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলে এসে বা ইকুয়েটর অঞ্চলে এসে বিন্যস্ত হয়েছে। এই ইকুয়েটর অঞ্চলে এসে বিন্যস্ত হওয়াকে বলা হয় মেটাকাইনেসিস। আমরা মনে রাখবো যে এই পর্যায়ে ক্রোমাটিড গুলোকে সবচেয়ে বেশি মোটা খাটো দেখা যায়। তাহলে প্রশ্ন আসতে পারে যে কোন পর্যায়ে ক্রোমাটিড গুলোকে সবচেয়ে বেশি মোটা খাটো ও স্পষ্ট দেখা যায়। এটা কিন্তু আমরা মনে রাখবো যে এই ধাপের শেষে এসে সেন্ট্রোমিয়ার কিন্তু বিভক্ত হয়ে যায়। এই ধাপের শেষে এসে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে অপত্য ক্রোমোজোম সৃষ্টি করে। মেটাফেজের পরের ধাপ হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজের আরেকটি নাম হচ্ছে গতি পর্যায়। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমগুলো তার নিকটবর্তী মেরুর দিকে ধাবিত হচ্ছে, তাই এটাকে কিন্তু গতি পর্যায়ে বলে। এখন সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতি প্রাপ্ত হয়। কি কি আকৃতি প্রাপ্ত হয়? VLJI প্রাপ্ত হয়। এই ক্রোমোজোমের যখন তোমরা ক্লাসিফিকেশন করেছো তখন কিন্তু তোমাদের মনে আছে কিনা আমি জানি না, সেখানে কিন্তু ক্রোমোজোমের ক্লাসিফিকেশনে ছিল মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। মানে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এদেরকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয়। যেমন যেটা ভি আকৃতি সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক, যেটা এল আকৃতি সেটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, যেটা জে আকৃতি সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, যেটি আই আকৃতি সেটি হচ্ছে টেলোসেন্ট্রিক। তো এখন আমরা চলে এসেছি টেলোফেজ বা অন্তঃপর্যায়ে। তো আমাদের নিউক্লিয়াসের ডিভিশনের ম্যাক্সিমাম কাজই এখানে শেষ। এখন তাহলে কি একটা নতুন
কোষের জন্য নিউক্লিয়াসের গঠনটা সম্পূর্ণ হতে হবে। তাহলে যে স্পিন্ডলযন্ত্র ছিল সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। ক্রোমোজোমগুলো পানি বিয়োজন করেছিল প্রসেসে, সেই ক্রোমোজোমগুলো আবার পানি ধারণ করতে থাকবে, তাহলে এটা আস্তে আস্তে দৃষ্টির বাইরে চলে যেতে থাকবে, কারণ এরা লম্বা ও চিকন হতে থাকবে। তাহলে কি এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আবার নিউক্লিয়াসের আগমন, নিউক্লিওলাসের আগমন ঘটেছে। আমরা মনে রাখবো যে নিউক্লিওলাসটা কোথা থেকে আসে। নিউক্লিওলাস আমরা পাই স্যাক ক্রোমোজোমের গৌণপুঞ্জনে। তাহলে স্যাক ক্রোমোজোমের গৌণপুঞ্জনে নিউক্লিওলাসের আবির্ভাব হচ্ছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে নিউক্লিয়ার এনভেলাপটা আবার চলে এসেছে, নিউক্লিওলাস এসেছে, স্পিন্ডলযন্ত্রের বিলুপ্তি হচ্ছে। তো এতটুকুতেই আমাদের টেলোফেজ পর্যায় শেষ হয়। এখন আমাদের ক্যারিওকাইনেসিস শেষ, আমরা চলে এসেছি সাইটোকাইনেসিসে। এখন সাইটোপ্লাজমের ডিভিশন হবে। এক্ষেত্রে কি হয় যে স্পিন্ডল যন্ত্রের যে বিষুবীয় অঞ্চল সেটি আস্তে 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 সাইডের দিকে সরে যেতে থাকে। তো সাইডের দিকে যখন সরে যায়, সূত্রগুলো অদৃশ্য হয়ে যায়, এই বিষুবীয় অঞ্চলে লাইজোজোমের ন্যায়, এটা আমরা একটু মনে রাখবো যে লাইজোজোমের ন্যায় ফ্র্যাগমোজোম জমা হয়। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, যে লাইজোজোমের ন্যায় ফ্র্যাগমোজোম জমা হয়। এই ফ্র্যাগমোজোমগুলোই পরে এই ফ্র্যাগমোজোমটাই মিলিত হয়ে প্লাজমা লেমা সৃষ্টি করে। প্লাজমা লেমা থেকে, আচ্ছা আমি একটু লিখি, লাইজোজোমের ন্যায় ফ্র্যাগমোজোম জমা হয়, এই ফ্র্যাগমোজোম থেকে সৃষ্টি হয় প্লাজমা লেমা থেকে সৃষ্টি হয় কোষ প্লেট। এখন যেহেতু এটা আমরা উদ্ভিদ কোষে ডিভিশন করছি, তাহলে উদ্ভিদ কোষে তো একটা কোষ প্রাচীর ছাড়া কোষের ডিভিশন তো সম্পূর্ণ হবে না। এই কোষ প্লেটের উপর তখন কি হয়, দুটো বস্তু জমা হয়, একটা হচ্ছে হেমিসেলুলোজ, আরো অন্যান্য অনেক বস্তু আর কি, আসলে হেমিসেলুলোজ ও অন্যান্য দ্রব্য জমা হয়ে এখান থেকে তৈরি হয় কোষ প্রাচীর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু নতুন দুইটা কোষ পেয়ে গেছি। এখন আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে নিউক্লিয়াসও একবার ডিভাইডেড হয়েছে, সাইটোপ্লাজমও কিন্তু একবার ডিভাইড হয়েছে। তো আমরা নতুন যে দুটা কোষ পাচ্ছি, সেই দুইটা কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান, এবং সাইটোপ্লাজমের সব মানে নতুন কোষের সব বৈশিষ্ট্য মাতৃকোষের অনুরূপ। এখন যদি কোনো কোষে এমন হয় যে সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে না কিন্তু নিউক্লিয়াসের ডিভিশন চলতেই আছে, তখন কি হবে যে একটি কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াসের সৃষ্টি হবে না? হ্যাঁ, অনেকগুলো নিউক্লিয়াসের সৃষ্টি পাবে। এটাকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন বা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। আমরা মনে রাখবো যে মুক্ত নিউক্লিয়ার ডিভিশনের উদাহরণ হচ্ছে আমরা একটু মুক্ত নিউক্লিয়ার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মুক্ত নিউক্লিয়ার বিভাজন এর উদাহরণ হচ্ছে ডাবের পানি। আমরা কিন্তু অবশ্যই মনে রাখবো। তোমাদের কি মনে আছে যে শৈবাল ছত্রাকে কিন্তু এমন ব্যাপার ছিল যে একটি কোষে অনেকগুলো নিউক্লিয়াস, কোষপ্রাচীর ছিল না, তাই একটি কোষে অনেক নিউক্লিয়াসের সৃষ্টি হয়েছিল, যেটাকে আমরা সিনোসাইট বলেছিলাম। এখন তাহলে উদ্ভিদের ক্ষেত্রে তো সিনোসাইট আমরা জানলাম, একই জিনিস যদি প্রাণী কোষের ক্ষেত্রে হয় তখন আমরা তাকে কি বলবো, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে যদি এটি হয়, প্রাণী কোষের ক্ষেত্রে আমরা তাকে বলবো প্লাজমোডিয়াম। ওকে, তাহলে আমাদের মাইটোসিস মোটামুটি এখানেই শেষ। এরপর তোমাদের বই আছে মাইটোসিসের গুরুত্ব। আবারও একই রকম আমি প্রতিবার যা তোমাদেরকে বলি যে এসব গুরুত্ব থেকে আমরা মেইনলি পড়বো আগে হেডিং। প্রথম তিনবারই হচ্ছে হেডিং, মানে হেডিং খুবই গুরুত্বপূর্ণ। এরপর ভেতর থেকে আমরা একটু সামান্য কিছু ইনফরমেশন জেনে নিব। চলো এখন আমরা অনিয়ন্ত্রিত মাইটোসিস সম্পর্কে জেনে নিই। মাইটোসিস যদি ঠিক মতো নিয়ন্ত্রিত না হয় তাহলে কি হতে পারে? মাইটোসিস ঠিক মতো নিয়ন্ত্রিত না হলে টিউমার বা ক্যান্সারে পরিণত হয় ওই কোষগুলো। আমরা জানি যে কোষ বিভাজনের জন্য বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উদ্দীপনা দরকার।
এই অভ্যন্তরীণ বাহ্যিক উদ্দীপনায় যদি কোনো ঝামেলা হয় তখনই অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়। ক্যান্সার বা টিউমার কোষে আসলে জিনিসটা কি হয়, দেখা যায় কি অভ্যন্তরীণ উদ্দীপনা সাইক্লিন নামক যে যৌগটি দিয়ে থাকে, ক্যান্সার কোষের ক্ষেত্রে এই সাইক্লিন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এছাড়াও কোষ বিভাজনকে বাধা দেয় একটি বিশেষ ধরনের জিন, যে জিনটির নাম হচ্ছে P53। এই P53 জিন হচ্ছে কোষ বিভাজনকে বাধা দিয়ে থাকে। এখন এই P53 জিন যদি কোনো কারণে ডিফেক্টেড হয়, তখন ডিফেক্টেড P53 জিনের উপস্থিতির জন্য অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়ে থাকে। এখন আমরা জেনে নেই কোষের মৃত্যু সম্পর্কে। কোষের মৃত্যু দুই ভাবে হতে পারে, একটি হচ্ছে নেক্রোসিস এবং হচ্ছে অ্যাপোপ্টোসিস। তোমাদের প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি কোষের মৃত্যুর প্রক্রিয়া নয়। যেমন নেক্রোসিস থেকে আমরা দুইটা জিনিস জানবো, একটা হচ্ছে পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের কারণে কোষের মৃত্যু হলে তখন আমরা তাকে বলি নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস জিনিসটা কি, এটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। যেমন হচ্ছে যেসব অ্যাপোপ্টোসিস ওইসব কোষের হয় যেসব কোষের আমাদের আসলে আলটিমেটলি দরকার পড়ে না। যেমন হচ্ছে ভ্রূণীয় অবস্থায় মানুষের 5টি আঙ্গুল পাতলা টিস্যু দিয়ে একটা আঙ্গুলের সাথে কানেক্টেড থাকে, কিন্তু দেখা যায় কি যে যতই ভ্রূণীয় অবস্থা থেকে বিকাশ হতে থাকে, এসব পাতলা টিস্যু যেগুলো আমাদের 5টি আঙ্গুলকে কানেক্ট করে রাখে, ওই পাতলা টিস্যুগুলো বিলুপ্ত হয়ে যায়, কারণ এদের অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন পড়ে না। এছাড়াও একটা কোষ যত বেশি দিন বেঁচে থাকবে তত বেশি ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়বে। এই ব্যাপারটা বিশেষ করে প্রয়োজন মানে অ্যাপ্লিকেবল হয় আমাদের রক্তের কোষ ও অন্ত্রের এপিথেলিয়াল কোষ। রক্তের কোষ ও অন্ত্রের এপিথেলিয়াল কোষ, এই রক্ত আর এপিথেলিয়াল কোষগুলো দেখা যায় যে আমাদের দূষিত বস্তুর সংস্পর্শে খুব বেশি আসে। এই জন্যই এই রক্তের কোষ ও এপিথেলিয়াল কোষের আয়ুষ্কাল অনেক কম হয়। তো এতটুকু গেল মোটামুটি আমাদের কোষের মৃত্যু সম্পর্কে। আমরা এখন চলে যাই মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন বা রিডাকশনাল সেল ডিভিশন। প্রথমে আমরা একটু মায়োসিসের ডেফিনিশনটা জেনে নিই যে মায়োসিসের ডেফিনিশনটা কি। যে মায়োসিস হলো এমন একটি কোষ বিভাজন প্রক্রিয়া যার মাধ্যমে নিউক্লিয়াস পরপর 2বার কিন্তু ক্রোমোজোম একবার বিভক্ত হয়ে নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয় এবং এই প্রক্রিয়ায় 4টি অপত্য কোষ পাওয়া যায়। তাহলে এখান থেকে কিন্তু এই ডেফিনিশনটা থেকে অনেকগুলো কোয়েশ্চেন হতে পারে, যেমন হচ্ছে নিউক্লিয়াস কয়বার বিভক্ত হয়, ক্রোমোজোম কয়বার বিভক্ত হয়। আমি বলেছি যে নিউক্লিয়াস 2বার বিভক্ত হয় কিন্তু ক্রোমোজোম একবার বিভক্ত হয়। আবার আমি বলেছি যে এই প্রক্রিয়ায় 4টি নতুন অপত্য কোষ আমরা পাই এবং প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। আচ্ছা, এখন মায়োসিস সম্পর্কে আমি এই চ্যাপ্টারের সালগুলো এবং কোন সায়েন্টিস্ট কি আবিষ্কার করেন এটা একটু আমরা মনে রাখার চেষ্টা করব। যেমন মায়োসিসের ক্ষেত্রে বিজ্ঞানী বেনেডিন ও হাউসার 1883 সালে অ্যাসকারিস ক্রিমির গ্যামেটে হ্যাপ্লয়েড সংখ্যক কোষ আবিষ্কার করেন। হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন। আমি দুঃখিত, কোষ বলেছি, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন। ওকে, তাহলে বেনেডিন ও হাউসারের সাথে আমরা মনে রাখবো অ্যাসকারিস ক্রিমির।
কথা। এরপর হচ্ছে স্ট্রাসবুর্গার। স্ট্রাসবুর্গার কি করেন? উনি পুষ্পক উদ্ভিদে জনন মাতৃকোষে। তাহলে স্ট্রাসবুর্গারের সাথে আমাদের শুধু মনে রাখতে হবে যে তিনি পুষ্পক উদ্ভিদে জনন মাতৃকোষে হ্যাপ্লয়েড সংখ্যক পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষের হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। এছাড়াও ফার্মার ও মুর সর্বপ্রথম এর নামকরণ করেন মায়োসিস। তাহলে নামকরণ কে করেন? নামকরণ করেন ফার্মার ও মুর। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা মোটামুটি বেসিক ইনফরমেশন কিছু জেনেছি। চলো আমরা এখন একটা ব্যাপার বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, তোমরা উপরে দেখতে পাচ্ছ যে আমি লিখেছি যে নিম্ন শ্রেণীর জীবে মায়োসিস হয় নিষেকের পর জাইগোটে, আর উচ্চ শ্রেণীর জীবে মায়োসিস হয় নিষেকের পূর্বে জনন মাতৃকোষ হতে গ্যামেট সৃষ্টিকালে। নিম্ন শ্রেণীর জীব, তাহলে তার কোষে থাকবে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। তাহলে আমি হ্যাপ্লয়েড সংখ্যক একটা পুরুষ কোষ নিলাম, হ্যাপ্লয়েড সংখ্যক, তাহলে পুরুষে থাকবে, পুরুষ কোষে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে, স্ত্রী কোষে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। এখন এদের মধ্যে যখন আমি নিষেক করব তখন আমি যে জাইগোট পাবো সেখানে আমি ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম পাবো। কিন্তু আমার যে অরিজিনাল জীব ছিল তার কোষে ছিল হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। তাহলে যদি আমাকে তার অরিজিনাল জীবের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম ফিরে যেতে হয়, তাহলে তুমি দেখো জাইগোট তৈরি, এটা যদি জাইগোট হয়, জাইগোট তৈরি পরে মায়োসিস হবে। মায়োসিস হলে আমি এখন যে নতুন কোষটি পাবো সেখানে কিন্তু আমি হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম পাবো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে নিম্ন শ্রেণীর জীবে মায়োসিস হচ্ছে জাইগোট তৈরির পরে, আর উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে কি হবে? আমি 2n2n নিলাম দুইটা কোষে। এখন এদের ক্ষেত্রে আমি যখন গ্যামেট তৈরি করব, মায়োসিসের মাধ্যমে আমি হ্যাপ্লয়েড করে নিলাম, মায়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম যুক্ত গ্যামেট তৈরি হলো। এখন এদের মধ্যে যখন নিষেক হবে তখন হয়ে যাবে 2n। তাহলে আমি এখন আলটিমেটলি আবার যে কোষটা পাচ্ছি সেখানে 2n সংখ্যক ক্রোমোজোম আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে উচ্চ শ্রেণীর জীবে মায়োসিস হচ্ছে জাইগোট তৈরির পূর্বে। তাহলে কি আমি আমার আগের কথার সাথে এটা মিলাতে পেরেছি? হ্যাঁ, ব্যাপারটা অ্যাকচুয়ালি এটাই। আচ্ছা, এখন আমরা জেনে নিই যে মায়োসিস প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয় জেনারেলি, মায়োসিস 1 ও মায়োসিস 2। মায়োসিস 1টা হচ্ছে, আমরা যে মায়োসিসকে বলছি হ্রাসমূলক বা রিডাকশনাল কোষ বিভাজন, জেনারেলি অ্যাকচুয়ালি হচ্ছে মায়োসিস 1ই হচ্ছে হ্রাসমূলক বা রিডাকশনাল কোষ বিভাজন। আর মায়োসিস 2 যেটা, সেটা মাইটোসিস প্রক্রিয়ার মতোই, তার মানে সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন। তাহলে এখানে আমাদের মেইন ফোকাস থাকবে মায়োসিস 1-এর। চলো তাহলে এখন মায়োসিস 1 সম্পর্কে একটু ইলাবোরেটলি জেনে নেওয়া যাক। মায়োসিস 1-এর প্রোফেজ 1 যে ফেজটা, এই প্রোফেজ 1টা অনেক লম্বা হয় মাইটোসিসের চেয়ে। এই প্রোফেজ 1-কে আবার 5টি উপপর্যায়ে ভাগ করা যায়। এই উপপর্যায়গুলো কি? প্রথম পর্যায় হচ্ছে লেপ্টোজেন। আমরা যখন উপপর্যায়গুলো করব আমরা অবশ্যই সিরিয়ালি উপপর্যায়গুলো মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এখন প্রথম পর্যায় বা লেপ্টোজেন সম্পর্কে আমরা একটু জানি। যেহেতু প্রোফেজ, তাহলে একইভাবে মাইটোসিসের মতো এখানে প্রোফেজ শুরু হবে। এখানে কি হবে? ক্রমাগত জল বিয়োজনের মাধ্যমে ক্রোমোজোমগুলো মোটা ও খাটো হবে এবং তাদের রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদেরকে খুব স্পষ্ট দেখা যায়। আচ্ছা, এই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা যখন দেখতে পাই তখন দেখি যে এদের গায়ে ক্রোমোমিয়ার থাকে অনেকগুলো। আমরা কিন্তু মাইটোসিসে এই ক্রোমোমিয়ারটা পাইনি, যে আমরা মায়োসিসে পাচ্ছি। আচ্ছা, তাহলে জল বিয়োজন ও ক্রোমোজোম সংকোচন চলতে থাকে লেপ্টোজেন পর্যায়ে। লেপ্টোজেনে, এটা তো আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখছি, প্রাণী কোষের ক্ষেত্রে একটু আমাদের, যদি আমরা পড়ছি উদ্ভিদ বিজ্ঞান, তো প্রাণী কোষে একটা বিশেষ জিনিস হয়, এটা আমরা একটু মনে রাখবো যে প্রাণী কোষে দেখা যায় কি এই উপপর্যায়ে সেন্ট্রোমিয়ার গুলো নিউক্লিয় ঝিল্লির কাছে অবস্থান করে। নিউক্লিয় ঝিল্লির কাছে একসাথে জড়ো হয়ে অবস্থান করে, তখন একে দেখতে ফুলের তোড়ার মতো দেখায়। আর ক্রোমোজোমের এই প্রকার ফুলের তোড়ার মতো যে বিন্যাস, সেটাকে বলা হয় পোলারাইজড বিন্যাস। তাহলে মোটামুটি আমাদের লেপ্টোজেন এখানেই শেষ। এরপর আমরা যাব জাইগোটিনে। এই উপপর্যায়ে হবে কি, হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়ে সৃষ্টি করবে। তুমি দেখো
হোমোলোগাস ক্রোমোজোমগুলো এই পর্যায়ে এসে জোড়ের সৃষ্টি করেছে, এবং এই জোড় সৃষ্টি হওয়াটাকে বলা হয় সিনাপসিস। আর এই যে প্রত্যেকটা জোড়ের, তাহলে জোড় সৃষ্টি হওয়াটাকে আমি বলছি সিনাপসিস, আর প্রত্যেকটা জোড়কে বলা হয় বাইভ্যালেন্ট। তাহলে আমরা একটু টার্মগুলো মনে রাখবো যে জোড় হওয়াটা কি, সৃষ্টির প্রক্রিয়াটাকে কি বলে, বাইভ্যালেন্ট কোনটা, সিনাপসিস কোনটা, এগুলোর মধ্যে যেন আমাদের কনফিউশন না হয়। এখন আমরা মায়োসিসের সবচেয়ে ইম্পর্টেন্ট উপপর্যায় প্যাকাইটিন সম্পর্কে জেনে নিই। প্যাকাইটিন, এই প্যাকাইটিন উপপর্যায়ে এসে বাইভ্যালেন্টের প্রত্যেকটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমাটিডগুলো অনুদৈর্ঘ্যে বিভক্ত হয়। তখন হয় কি যে প্রত্যেকটি বাইভ্যালেন্টে 2টি করে সেন্ট্রোমিয়ার এবং 4টি করে ক্রোমাটিড থাকে। এই অবস্থাকে টেট্রাড বলে। আচ্ছা, এখন একটি ক্রোমোজোমের 2টি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, এবং একই বাইভ্যালেন্টের 2টা ক্রোমোজোমের ক্রোমাটিড গুলোকে বলা হয় একে অপরের নন সিস্টার ক্রোমাটিড। তাহলে আমরা প্রথম ক্রোমোজোমের ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করি, এই নীল দুটি হচ্ছে একে অপরের সিস্টার ক্রোমাটিড, কিন্তু নীল আর বেগুনি হলো একটা অপরটার নন সিস্টার ক্রোমাটিড। তোমাদের বইয়ের ছবি দেখে একটু কনফিউশন হতে পারে যে ছবির মধ্যে আমরা কিন্তু প্যাকাইটিন উপপর্যায়ে ক্রসিং ওভারটা বুঝতে পারি না, কিন্তু বইয়ের ছবি যদি আমরা শুধু লক্ষ্য করি তাহলে আমাদের মনে হবে যেন শুধুমাত্র ক্রসিং ওভারটা এসে আমাদের ডায়াকাইনেসিসে হয়, কিন্তু আসলে ব্যাপারটা সেটা না। তোমাদের পরীক্ষায় যদি আসে যে ক্রসিং ওভার কোন পর্যায়ে হয়, তোমরা কিন্তু প্যাকাইটিন দশাই বলবে। এখন আমি ক্রসিং ওভারটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। সেটা হচ্ছে 2টি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে তাদের একটা করে অংশ ভেঙে যায়, এবং ভেঙে গিয়ে তাদের মধ্যে অংশের বিনিময় হয়। ধরে নিলাম আমি এই দিকের নীল, উপর থেকে নীল পোর্শনটা ভেঙে গিয়ে নীল পোর্শনটা এই বেগুনি জায়গায় চলে আসে, এবং উপর থেকে বেগুনি পোর্শনটা ভেঙে গিয়ে বেগুনি পোর্শনটা নীল জায়গায় চলে আসে। তখন এদের মধ্যে তাহলে কি হলো, অংশের বিনিময় হলো। এবং আমি দেখতে পাচ্ছি এদের মধ্যে কিন্তু একটি এক্স আকৃতির অংশের সৃষ্টি হয়। এই এক্স আকৃতির অংশটাকে বলা হয় কায়াজমা। এই দেখো ছবিটা লেবেলিং করা আছে, কায়াজমা। তাহলে আমরা যেন পরীক্ষায় এটা নিয়ে কনফিউজড না হই যে ছবিতে আমরা বইয়ের ছবি আমরা মনে করলে আমাদের মনে হবে যেন ক্রসিং ওভারটা, একটু খেয়াল করো যে ক্রসিং ওভারটা ডায়াকাইনেসিসে হয়েছে। আসলে ব্যাপারটা সেটা না। যদি তোমাদের পরীক্ষায় আসে যে ক্রসিং ওভার কোন উপপর্যায়ে হয়, তোমরা প্যাকাইটিনই দেবে। আচ্ছা, তাহলে আমরা কায়াজমা কি জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এক্স আকৃতির কায়াজমা সৃষ্টি হয়েছে, ক্রসিং ওভার হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এই জন্যই মায়োসিসে হচ্ছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের সম্মিলন হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পরের উপপর্যায়ে চলে যাচ্ছি, যেটি হচ্ছে লেপ্টোজেন, ডিপ্লোজেন। এখন যেহেতু প্রোফেজ ক্রমাগত জল বিয়োজন ও ক্রমাগত সংকোচনের কারণে ক্রোমোজোমগুলো আরো মোটা ও খাটো হয়। এখন দেখা যায় কি এদের মধ্যে সেন্ট্রোমিয়ারের মধ্যে পরস্পর বিকর্ষণ শুরু হয়, কিন্তু কায়াজমার স্থানে এরা বাধাপ্রাপ্ত হয়। তো এদের মধ্যে বিকর্ষণ চলতে থাকে এবং কায়াজমা প্রান্তের দিকে সরে যেতে থাকে আস্তে আস্তে। তখন এই প্রক্রিয়াকে বলে প্রান্তীয়করণ। ডিপ্লোজেনের পর হচ্ছে ডায়াকাইনেসিস। এই উপপর্যায়ে যেহেতু ডায়াকাইনেসিস হচ্ছে প্রোফেজের একদম লাস্ট দশা, তো এই উপপর্যায়ে কি কি হবে দেখো। আমরা কিন্তু মাইটোসিসে পড়েছিলাম নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটেছিল প্রোফেজে। তো এখানেও একই রকম নিউক্লিওলাসের বিলুপ্তি হবে, নিউক্লিয়ার মেমব্রেনে আস্তে আস্তে বিলুপ্তি ঘটবে, ক্রোমোজোম গুলো অনেক মোটা ও খাটো হবে, এদের মধ্যে প্রান্তীয়করণ তখনও চলতে থাকবে। এই উপপর্যায়ে এসে দেখা যায় কি ক্রোমাটিড গুলোর উপরে ধাত্র জমা হয়। তো ধাত্র জমা হওয়ার কারণে এদেরকে আস্তে আস্তে আর ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না। তো আমাদের মোটামুটি মায়োসিস 1 এর প্রোফেজ 1 এখানেই শেষ হয়। প্রোফেজ 1 আমাদের শেষ হলো। এখন আমরা শুরু করি মেটাফেজ 1। এই মেটাফেজ 1 এ কি হয়? মেটাফেজ 1 এ সেন্ট্রোমিয়ার গুলো বিষুবীয় অঞ্চল থেকে সম দূরত্বে অবস্থান করে। আমরা একটু যদি মনে করার চেষ্টা করি মাইটোসিসের মেটাফেজ সম্পর্কে, মাইটোসিসের মেটাফেজে দেখা যায় কি যে তাদের মেটাফেজ দশায় সেন্ট্রোমিয়ার গুলো বিভক্ত হয়ে একটি ক্রোমোজোম থেকে 2টি অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এমন কোনো ব্যাপার হচ্ছে না, মানে একটি সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে 2টি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হচ্ছে না। আচ্ছা, এখন মেটাফেজ দশার পরে আমরা চলে যাচ্ছি অ্যানাফেজ দশায়। এই অ্যানাফেজ দশায় কি হয় যে প্রত্যেকটি ক্রোমোজোম তার নিকটবর্তী মেরুর দিকে ধাবিত হয়। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হচ্ছে। এখন সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম গুলো বিভিন্ন আকৃতি প্রাপ্ত হয়, যেমন DLJI। তো আমরা ক্রোমোজোমের এই DLJI কোনটিকে মেটাসেন্ট্রিক, কোনটি সাবমেটাসেন্ট্রিক, অ্যাপোসেন্ট্রিক, কোনটি টেলোসেন্ট্রিক, এগুলো আমরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবো।
আচ্ছা, তো অ্যানাফেজ একও আমাদের শেষ। অ্যানাফেজের পর আমরা চলে যাব টেলোফেজ। এটাও মাইটোসিসের মতোই, যে আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে যখন আমাদের ক্রোমোজোম দুই মেরুতে চলে গেল, তখনই হচ্ছে আমাদের টেলোফেজ পর্যায়ে নিউক্লিওলাসের আবির্ভাব হবে, নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব হচ্ছে, আবার হচ্ছে ক্রোমোজোমগুলো পানি মানে জল যোজন করে আস্তে আস্তে লম্বা হচ্ছে এবং বৃষ্টির অগোচরে চলে যাবে এবং একসময় গিয়ে সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুটি নতুন কোষের সৃষ্টি করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কোষে যে ক্রোমোজোম ছিল, নতুন সৃষ্ট কোষে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেছে। এজন্য এটাকে হ্রাসমূলক বা রিডাকশনাল কোষ বিভাজন বলে। আমরা এও দেখতে পাচ্ছি যে এই যে রিডাকশন হচ্ছে ক্রোমোজোম সংখ্যা, সেটা কিন্তু মায়োসিস একেই হয়ে যাচ্ছে। মায়োসিস একের পরে আসছে মায়োসিস দুই। মায়োসিস এক ও মায়োসিস দুই এর মাঝখানে কিছুটা সময় থাকে, যেটাকে বলে ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস এক। আমরা মনে রাখবো যে ইন্টারকাইনেসিসে কি কি হয়, এটি পরীক্ষায় আসতে পারে যে ইন্টারকাইনেসিস এ সময় কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটে, যেমন এই সময় প্রয়োজনীয় আরএনএ, প্রোটিন সংশ্লেষিত হয়। কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো যে এই সময় কোনো ডিএনএ রেপ্লিকেশন ঘটে না। তাহলে এই জিনিসটা আমরা কিন্তু মনে রাখবো যে ডিএনএ রেপ্লিকেশন কিন্তু আমাদের ইন্টারকাইনেসিসে হয় না। আচ্ছা, এরপর হচ্ছে মায়োসিস দুই। মায়োসিস দুইটা একদমই একই রকম মাইটোসিসের মতোই, যে এই সময়ে আমাদের দেখা যায় কি যে মায়োসিস একে যে একটি থেকে দুটি কোষ সৃষ্টি হয়েছে, সেই দুটি কোষ থেকে এখানে দুইটি থেকে আরো দুটি কোষ উৎপন্ন হয়। তো ওভারঅল ফুল মায়োসিস প্রক্রিয়ায় আমরা একটি থেকে মোট 4টি কোষ পাই এবং সৃষ্ট নতুন কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা মাতৃ কোষের অর্ধেক হয়। এখন আমরা মায়োসিস সম্পর্কে, যে মায়োসিসের যে গুরুত্ব, এখান থেকে একই রকম ভাবে আমরা গুরুত্বের হেডিং গুলো ফার্স্টে খুব ভালো মতো করে নিব। এই হেডিং গুলো পড়ার পর ভেতরে ডিটেইল থেকে আসলে খুব একটা কোয়েশ্চেন হয় না। হেডিং এখান থেকে যদি কোয়েশ্চেন হয়, গুরুত্ব থেকে হেডিং থেকে কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আমরা যে ক্রসিং ওভার করেছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্রসিং ওভারে আমরা ছবি দেখে একদমই যেন কনফিউজ না হয়ে যায় যে প্রসেসের শেষ উপপর্যায়ে কিন্তু এটা ক্রসিং ওভার হয় না, প্যাকাইটিন উপপর্যায়ে ক্রসিং ওভার হয়। তো ক্রসিং ওভার থেকে আমরা আরেকটি জিনিস মনে রাখবো যে ক্রসিং ওভার সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দেন? ক্রসিং ওভার সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন থমাস হান্ট মর্গান 1909 সালে। তিনি ক্রসিং ওভার সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। তাহলে আমরা মনে রাখবো যে ক্রসিং ওভারে আসলে দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে। তাহলে এটাও কিন্তু একটা পরীক্ষার কোয়েশ্চেন, যে তোমাদের হয়তো কনফিউশন হতে পারে যে পরীক্ষার হলে দুটি সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হয় না দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হয়। একটু চিন্তা করলে দেখবে যে মায়োসিস 2 এ যেহেতু নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, তাহলে যদি দুটি সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হয়, তাহলে কিন্তু এখানে নতুন কোনো বৈশিষ্ট্যের, নতুন কোনো জিনের বিনিময়, মানে জিনের বিনিময় হয়ে নতুন কোনো বৈশিষ্ট্যের সৃষ্টি হবে না। কিন্তু এখানে যেহেতু নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময় হচ্ছে, তাই জীবে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব হচ্ছে। আচ্ছা, এখন আমরা একইভাবে সবসময় আমরা যেটা দেখি যে পূর্ববর্তী বছরের কোয়েশ্চেনগুলো আমরা খুব ভালো মতো দেখবো। আমরা পূর্ববর্তী বছরের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু দিক থেকে এই চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন আসে। যেমন হচ্ছে তোমার, আমরা প্রথম প্রশ্নটা দেখি যে মায়োসিসে কোষের ভেতরে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে। আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস। তাহলে আমরা একটু মনে করে দেখি যে সাইটোকাইনেসিস কাকে বলে। সাইটোকাইনেসিস ছিল কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন।
এরপর জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলে, এটা কিন্তু আমরা একটু আগে পড়েছি। কোষের মৃত্যুকে দুভাগে আমরা ভাগ করেছিলাম, নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস। এর মধ্যে নেক্রোসিস কোনটা ছিল, অ্যাপোপ্টোসিস কোনটা ছিল, একটু একটু মনে করার চেষ্টা করলে তোমাদের মধ্যে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, তাহলে পরীক্ষার হলে এগুলো নিয়ে কোনো কনফিউশন হবে না। যেমন অ্যাপোপ্টোসিসটা ছিল হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যু, আর নেক্রোসিস ছিল হচ্ছে পুষ্টির অভাবে বা বিষাক্ত কোনো বস্তুর প্রভাবে মৃত্যু। আচ্ছা, এরপর হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়? এটার উত্তর হবে হচ্ছে মেটাফেজ। আচ্ছা, তারপর মাইটোসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কি বলে? এটা হবে মেটাকাইনেসিস। অ্যাকচুয়ালি এটা যদি আমরা একটু ঠিক করে দিই, এটা হবে মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস। ওকে, তাহলে এই কোশ্চেনটা হবে মেটাকাইনেসিস। আচ্ছা, তো মোটামুটি আমরা বিগত বছর কিছু কোয়েশ্চেন দেখলাম, আরো কিছু কোয়েশ্চেন আছে। এই যে অ্যাপোপ্টোসিস আবারও এসেছে, তো আশা করছি আমি চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তোমরা যদি এই চ্যাপ্টারটা একটু মনোযোগ দিয়ে পড়ো, আমি আশা করব কেউ এটা পরীক্ষার হলে ভুল করবে না। সবাই ভালো থাকবে, ধন্যবাদ। চলো এখন আমরা ব্রায়োফাইটা টেরিডোফাইটা সম্পর্কে জেনে নিই, যে এখান থেকে কি কি কোয়েশ্চেন হয়, আমরা কি কি জানবো। প্রথমে দুটো টার্ম আমি ক্লিয়ার করে দিই, যে ফ্যানেরোগ্যান্স কি এবং ক্রিপ্টোগ্যান্স কি। সোজা কথায় ফ্যানেরোগ্যান্স হচ্ছে যেসব উদ্ভিদে ফুল হয় তারা হচ্ছে ফ্যানেরোগ্যান্স, এবং ক্রিপ্টোগ্যান্স হচ্ছে যেসব উদ্ভিদে ফুল হয় না। এই বইয়ে আমরা কিন্তু আরো শৈবাল ছত্রাক সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা মনে রাখবো যে শৈবাল ছত্রাক, ব্রায়োফাইটা টেরিডোফাইটা হলো ক্রিপ্টোগ্যান্স। এর মধ্যে শৈবাল ছত্রাক হলো লোয়ার ক্রিপ্টোগ্যান্স এবং ব্রায়োফাইটা টেরিডোফাইটা হলো হায়ার ক্রিপ্টোগ্যান্স, মানে এরা ক্রিপ্টোগ্যান্সের মধ্যে কিছুটা উন্নততর। আচ্ছা, ব্রায়োফাইটা সম্পর্কে আমরা বেসিক কিছু ইনফরমেশন জেনে নিই, যে ব্রায়োফাইটা এই বিভাগের আন্ডারে প্রায় 25,000 প্রজাতি রয়েছে। ওকে, আমরা মনে রাখবো যে এদের অধিকাংশই স্থলজ। এর নামকরণ করেন, এই ব্রায়োফাইটা নামকরণ করেন সর্বপ্রথম বিজ্ঞানী ব্রাউন। ব্রায়োফাইটা, সেখান থেকে আমরা মনে রাখবো ব্রাউন। আচ্ছা, ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদ সমূহকে বলা হয় ব্রায়োফাইটস। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্রায়োফাইটা উভচর উদ্ভিদ। এর মানেটা কি? আমরা বলেছি যে ব্রায়োফাইটার অধিকাংশ উদ্ভিদই স্থলজ, তবে এসব উদ্ভিদের জনন, বৃদ্ধি ও বিকাশের জন্য পানির সাহায্যের প্রয়োজন। এদের জনন, বৃদ্ধি ও বিকাশ, বিশেষ করে জনন, পানির সাহায্য ছাড়া কখনোই হবে না। এদের যৌন জননের জন্য পানি একদম অপরিহার্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদের জীবনের বিশেষ পর্যায় সম্পূর্ণ হওয়ার জন্য পানির সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এদেরকে আমরা উভচর উদ্ভিদ বলে থাকি। এছাড়াও এরা জলজ উদ্ভিদের ন্যায় পানি শোষণ করতে পারে এবং এদের দেহে উদ্ভিদের ন্যায় বায়ু রন্ধ্র রয়েছে, আর এদেরকে আমরা উভচর উদ্ভিদ বলি। তাহলে আমরা জেনে গেলাম যে ব্রায়োফাইটা উভচর উদ্ভিদ বলতে আসলে কি বোঝানো হয়। আমরা মনে রাখবো যে এই যে ব্রায়োফাইটা, এই বিভাগের উদ্ভিদ সমূহকে আমরা 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। এই শ্রেণীগুলোর নামটা আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? শ্রেণীগুলো কি কি? শ্রেণীগুলো হচ্ছে হেপাটিকি, অ্যান্থোসিরোটি, ও মাসাই। ঠিক আছে, এই তিনটা নাম আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ওকে, এখন আমরা ব্রায়োফাইটার কিছু আদি বৈশিষ্ট্য এবং উন্নত বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। এর আদি বৈশিষ্ট্যগুলো কি কি? যে এরা হচ্ছে হ্যাপ্লয়েড, এদের দেহ থ্যালয়েড, তার মানে হচ্ছে এদের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না।
এদের কোনো উন্নত টিস্যু বিন্যাস নেই এবং মোস্ট ইম্পর্টেন্টলি এদের কোনো ভাস্কুলার টিস্যু নেই। এদের উন্নত বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে? উন্নত বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে অ্যান্থোসিরোস উদ্ভিদের ক্যাপসুলে অবস্থিত কোলুমেলা, স্টোমেটাযুক্ত এপিডার্মিস এবং ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যু। এই তিনটি বৈশিষ্ট্য আমরা একটু মনে রাখবো যে উন্নত বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে। তোমাদের প্রশ্ন হতে পারে যে নিজের কোনটি ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য নয়, 4টা অপশন দিয়ে দিল, তো তখন তোমাকে খুঁজে বের করতে হবে কোনটি নয়। এখন আমরা একটু রিক্সা সম্পর্কে আলোচনা করি। রিক্সা বাংলাদেশে খুবই কমন এবং এটা বর্ষাকালে খুব বেশি জন্মায়। এবং রিক্সা একটা অনেক বড় গণ যার আন্ডারে প্রায় 200 প্রজাতি রয়েছে। আমরা মনে রাখবো যে হেপাটিক শ্রেণীর সদস্যদের বলা হয় লিভার বার্ড। আমি আগেই বলেছি যে এরা বর্ষাকালে অধিক জন্মায়। যদি এরা বর্ষাকালে অধিক জন্মে থাকে তো বর্ষাকালে মাটি কেমন হয়? স্যাঁতস্যাঁতে হয়, প্রাচীর আর্দ্র হয়। তো এই জিনিসগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। এখন আমরা রিক্সার গঠন বৈশিষ্ট্যটা একটু ছবি থেকে মনে রাখার চেষ্টা করি। রিক্সা প্রথমে আমরা মনে রাখবো যে রিক্সা একটি গ্যামিটোফাইটিক উদ্ভিদ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা থ্যালয়েড বা তার দেহটি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা কোনো মূল, কাণ্ড, পাতা এমন কোনো বিভাজন এদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এদের যে থ্যালাসটি সেটি কিন্তু সবুজ, শায়িত ও বিষম পৃষ্ঠ বিশিষ্ট। আমাদের বিষম পৃষ্ঠ এই ওয়ার্ডটা একটু ভালো মতো মনে রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি থ্যালাস ব্যাঘ্র শাখা বিশিষ্ট, এদের একটি অগ্রস্থ খাঁজ রয়েছে, এদের মধ্য শিরা রয়েছে, আমরা এটাও দেখতে পাচ্ছি। এখন এই কতগুলো রিক্সা থ্যালাস একসাথে গোলাপের পাপড়ির মতো অবস্থান করে তখন তাকে বলা হয় রোজেট। থ্যালাস থেকে বহুকোষী স্কেল ও এককোষী রাইজয়েড সৃষ্টি হয়। আমরা একটু মনে রাখবো যে রাইজয়েড এককোষী, স্কেল কিন্তু বহুকোষী। এই রাইজয়েড আবার দু ধরনের হতে পারে। রাইজয়েড হতে পারে তোমার মসৃণ হতে পারে, রাইজয়েড অমসৃণ হতে পারে। এই স্কেল ও রাইজয়েডের কাজ হচ্ছে এরা থ্যালাসকে মাটির সাথে আটকে রাখে এবং মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। এদের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু জানি। তো এদের অভ্যন্তরীণ বৈশিষ্ট্যকে আসলে 3 ভাগে আমরা ভাগ করতে পারি। যে তার উপরের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল। এই এতটুকু হচ্ছে তার ফটোসিনথেটিক অঞ্চল। নিচে হচ্ছে বর্ণহীন সঞ্চয়ী অঞ্চল, আর রয়েছে একটি নিম্নতম। তাহলে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? ফটোসিনথেটিক অঞ্চল। এরপর রয়েছে তার বর্ণহীন সঞ্চয়ী অঞ্চল এবং তার নিচে একটা নিম্নতম আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা একটু ফটোসিনথেটিক অঞ্চল সম্পর্কে একটু জেনে নিই। যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে খাড়া কিছু কোষের সারি রয়েছে, এই কোষগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে এরা অবশ্যই ফটোসিনথেসিস করবে বা খাদ্য তৈরি করবে। এদের মধ্যে দেখো এদের মধ্যে কিন্তু কোষগুলোর সারির মাঝে মাঝে ফাঁকা জায়গা রয়েছে যেগুলোকে বলা হয় বায়ু প্রকোষ্ঠ। এই বায়ু প্রকোষ্ঠগুলো বায়ু রন্ধ্র দিয়ে বাইরের পরিবেশের সাথে কমিউনিকেট করতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এদের একদম উপরের সারির যে কোষগুলো সেখানে কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট নেই। তার মানে এরা কিন্তু বর্ণহীন এবং ক্লোরোপ্লাস্ট বিহীন। এবং আমি দেখতে পাচ্ছি যে এরা কিন্তু একটি অসম্পূর্ণ ত্বক, ঊর্ধ্বত্বক গঠন করেছে। সঞ্চয় অঞ্চল থেকে আমরা কি মনে রাখবো? যে এখানে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, এটা বর্ণহীন প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। এখানে সঞ্চিত খাদ্য হিসেবে খুব ইম্পর্টেন্ট যে সঞ্চিত খাদ্য হিসেবে কি থাকে? শ্বেতসার। আমরা মনে রাখবো যে এখানে সে তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করছে, মানে শ্বেতসার তৈরি করছে, তাই এখানে সে জমা রাখছে। আর নিচে নিম্নত্বক রয়েছে। এখন ব্রায়োফাইটার বৈশিষ্ট্য সম্পর্কে এতক্ষণ ধরে আমাদের আইডিয়া হয়ে গেছে যে কি কি। এরা বহুকোষী, অপুষ্পক, অবীজী। এদের দেহ গ্যামিটোফাইট, থ্যালয়েড, মূলের পরিবর্তে রাইজয়েড ও বহুকোষী স্কেল রয়েছে। এদের কিন্তু কোনো ভাস্কুলার টিস্যু নেই। এদের যৌন জনন ও গ্যামাস প্রকৃতি। তোমাদের কি মনে আছে যে যৌন জনন ও গ্যামাস প্রকৃতির মানে কি? যৌন জনন ও গ্যামাস প্রকৃতির মানে হচ্ছে যদি বড় ও নিশ্চল স্ত্রীগামিতের সাথে ক্ষুদ্র সচল ভ্রূণগামিতের মিলন ঘটে তখন সেই প্রকার যৌন জননকে বলা হয় উগ্যামাস প্রকৃতির যৌন জনন। আচ্ছা, আমরা মনে রাখবো যে এদের দেহে যে স্পোর উৎপন্ন হয় সেই স্পোরগুলো কিন্তু হোমোস্পোরাস, মানে স্পোরগুলো একই আকার আকৃতি বিশিষ্ট। তো মোটামুটি এতটুকু ছিল আমাদের ব্রায়োফাইটা সম্পর্কে আলোচনা। চলো এখন টেইডোফাইটা বা ফার্নবর্গীয় উদ্ভিদ সম্পর্কে জেনে নেওয়া যায়।
ঢেঁকি শাক কিন্তু এক ধরনের ফার্ন। বাংলাদেশে টেরিস উদ্ভিদ একটি পরিচিত ফার্ন। টেরিস উদ্ভিদ রোদে জন্মাতে পছন্দ করে বলে এতে সান ফার্নও বলা হয়। এই টেরিস উদ্ভিদগুলো হচ্ছে অর্ধবায়বীয় বা সাব এরিয়াল। কেন? কারণ এরা হচ্ছে জেনারেলি দেখা যায় কি এরা ভাঙা স্যাঁতসেঁতে প্রাচীর, ইটের স্তূপ এসব জায়গায় জন্মে থাকে। টেরিসের বাহ্যিক বৈশিষ্ট্য। বাহ্যিক বৈশিষ্ট্য থেকে আমরা কি জানবো? প্রথমে আমরা জেনে রাখবো যে টেরিস উদ্ভিদ একটি স্পোরোফাইটিক উদ্ভিদ বা ডিপ্লয়েড উদ্ভিদ। টেরিসের বা ফার্নের পাতাকে বলা হয় ফ্রন্ট। প্রতিটি পাতার প্রতিটি খণ্ডকে বলা হয় পিনা। এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি এখানে? আমরা দেখতে পাচ্ছি যে কচি অবস্থায় পাতাগুলো কুণ্ডলিত থাকে। কচি অবস্থায় পাতাগুলো কুণ্ডলিত থাকাকে বলা হয় সারসেন ইনভার্নেশন এবং কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার। আর আমরা দেখতে পাচ্ছি যে টেরিসে উনিন্নস্থ রূপান্তরিত কাণ্ড রয়েছে যেটাকে বলা হয় রাইজোম। এছাড়াও এতে অস্থানিক মূল রয়েছে। আমরা মনে রাখবো যে এই যে আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে পাতা উৎপন্ন হচ্ছে সেটি হচ্ছে র্যাকিস। তাহলে র্যাকিস এবং হচ্ছে রাইজোম এদের অসংখ্য বাদামি রঙের স্বল্পপত্র দিয়ে আবৃত অবস্থায় থাকে। এই স্বল্পপত্রকে বলা হয় র্যামেন্টাম। তাহলে ছবি থেকে আমরা যা মনে রাখতে পারছি না বা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে একটা হচ্ছে র্যামেন্টাম জিনিসটা কি আর একটা হচ্ছে ক্রোজিয়ার জিনিসটা কি। এখন আমরা রাইজোমের অন্তর্গঠন সম্পর্কে একটু জেনে নিই। এখান থেকে জাস্ট কয়েকটা জিনিস আমরা মনে রাখবো যে রাইজোম কাণ্ডের সর্ববাইরে প্যারেনকাইমা কোষের একটি স্তর রয়েছে যেটাকে বলা হয় এপিডার্মিস। এপিডার্মিসের নিচে দুস্তর বিশিষ্ট রয়েছে হাইপোডার্মিস এবং এর নিচে রয়েছে বহু স্তর বিশিষ্ট কর্টেক্স। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডেলের জাইলেম ও ফ্লোয়েমের অবস্থান। এতে জাইলেম আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে জাইলেম রয়েছে কেন্দ্রের দিকে এবং ফ্লোয়েম রয়েছে বাইরের দিকে। তার মানে এদের ভাস্কুলার বান্ডেলের যে অ্যারেঞ্জমেন্ট সেটি হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক। তাহলে আমাদের এই হ্যাড্রোসেন্ট্রিক কথাটাই এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে জাইলেম থাকে ভেতরের দিকে এবং ফ্লোয়েম থাকে বাইরের দিকে। এখন টেরিসের জনন বা ফার্নের জনন নিয়ে যদি আমরা একটু বলতে চাই যে এদের 3 ধরনের জনন রয়েছে: অঙ্গজ, অযৌন এবং যৌন জনন। অঙ্গজ জননটা কি? খুবই সোজা, এটা মনে রাখা যে যখন পরিণত রাইজোমের অংশবিশেষ যদি মরে যায় তখন দেখা যায় কি এদের কিছু শাখা বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্ন শাখা থেকে আবার মূল পাতা সৃষ্টি হয়ে নতুন টেরিস উদ্ভিদের জন্ম দিতে পারে। এটা হচ্ছে অঙ্গজ জনন। অযৌন জননটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, টেরিস উদ্ভিদ যখন পরিণত হয় তখন এদের পাতায় কিনারায় দেখা যায় কি স্পোরাঞ্জিয়াম তৈরি হয়। স্পোরাঞ্জিয়াম মানে যেখান থেকে স্পোর তৈরি হয়। তাহলে স্পোরাঞ্জিয়ামের ভেতর থেকে স্পোর তৈরি হবে। এই স্পোরাঞ্জিয়াম গুলো গুচ্ছাকারে অবস্থান করে। এই গুচ্ছকে বলা হয় সোরাস। স্পোরাঞ্জিয়াম যে টিস্যু থেকে উৎপন্ন হয় সেটিকে বলা হয় অমরা বা প্লাসেন্টা। দেখা যায় কি পাতার একটি অংশ ভেতরের দিকে কিছুটা বেঁকে গিয়ে স্পোরাঞ্জিয়ামকে ঢেকে রাখে, তখন সেটাকে বলা হয় ফলস ইন্ডোসিয়াম। এখন আমরা স্পোরাঞ্জিয়ামের গঠনটা একটু জেনে নিই। এই স্পোরাঞ্জিয়াম আমরা বলেছিলাম যে স্পোরাঞ্জিয়াম যখন গুচ্ছাকারে থাকে তখন তাকে বলা হয় সোরাস, আর সোরাস উৎপন্ন করে পাতাকে বলা হয় স্পোরোফিল। যে টার্মগুলো একটু মনে রাখবো, স্পোরোফিল থেকে তাহলে স্পোরাঞ্জিয়াম বা সোরাস উৎপন্ন হচ্ছে। স্পোরাঞ্জিয়ামের গঠন আমরা দেখতে পাচ্ছি এদের একটি বৃন্ত রয়েছে এবং একটি ক্যাপসুল রয়েছে। ক্যাপসুলের মধ্যে কি কি আছে? ক্যাপসুলে আছে অ্যানুলাস, স্টোমিয়াম আর হচ্ছে রেণু বা স্পোর। অ্যানুলাস হচ্ছে কাইটিন যুক্ত এবং পুরু কোষের স্তর। এই অ্যানুলাস কিন্তু পানিগ্রাহী। এই কথাটা আমরা একটু মনে রাখবো, এরা কাইটিন যুক্ত পুরু স্তর এবং পানিগ্রাহী। আর স্টোমিয়ামের কোষগুলো হচ্ছে পাতলা আবরণ বিশিষ্ট স্তর। তাহলে কি এই কোষগুলো ফেটে যাওয়া খুব ইজি হবে না? কারণ স্পোর যদি বের হয়ে আসতে হয় তাহলে তো অবশ্যই এর আবরণের কোষগুলো ফেটে যেতে হবে, না হলে স্পোর কখনোই বের হওয়া সম্ভব না। এই জন্য স্টোমিয়াম আমরা মনে রাখবো যে এরা হচ্ছে পাতলা প্রাচীর বিশিষ্ট কোষ। আচ্ছা, এখন ক্যাপসুলের ভেতরে থাকে স্পোরোজেনাস টিস্যু। স্পোরোজেনাস মানে যারা স্পোর তৈরি করে। স্পোরোজেনাস টিস্যু পরবর্তীতে স্পোর মাতৃকোষে পরিণত হয়। এই স্পোর মাতৃকোষগুলো হচ্ছে ডিপ্লয়েড।
এখন এই ডিপ্লয় স্পোর মাতৃ কোষ থেকে মায়োসিস ডিভিশনের মাধ্যমে আলটিমেটলি আমরা 64টি স্পোর পাই। তাহলে আমরা মনে রাখবো যে 64 স্পোর কয়টি পাই আমরা? 64টি। তাহলে স্পোরাঞ্জিয়ামের ভেতরে থাকে স্পোরোজেনাস টিস্যু, যেখান থেকে আসে স্পোর মাতৃকোষ, এগুলো ডিপ্লয়। স্পোর মাতৃকোষ থেকে মায়োসিস ডিভিশনের মাধ্যমে আমরা 64টি স্পোর পাই। এই স্পোরগুলোর যে কালার সেটা আমরা একটু মনে রাখবো যে স্পোরের কালার হচ্ছে গাঢ় বাদামি রঙের। এখন স্পোর সৃষ্টি হয় কি হয়? স্পোরাঞ্জিয়ামের পানি ধারণ ক্ষমতা কমে যায়। পানি ধারণ ক্ষমতা কমে গেলে সেই স্পোরাঞ্জিয়াম শুষ্ক হয়ে যায়, এবং শুষ্ক হয়ে গেলে অ্যানুলাসে টান পড়ে, এবং অ্যানুলাসে যখন টান পড়ে তখন স্টোমিয়াম ফেটে যায় এবং স্পোর বের হয়ে আসে। এখন স্পোর যখন বের হয়ে আসে, এই স্পোর থেকে নতুন টেরিস তৈরি হবে। কিভাবে? স্পোর হলো গ্যামেটোফাইটের প্রথম কোষ। এই হ্যাপ্লয়েড স্পোর যখন কোনো আর্দ্র বস্তুর সংস্পর্শে আসে তখন সেখানে মাইটোটিক ডিভিশন শুরু হয় এবং হৃৎপিণ্ডাকার গ্যামেটোফাইট আমরা পাই। এই ফার্নের গ্যামেটোফাইটকে বলা হয় প্রোথ্যালাস। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি যে এখানে এই প্রোথ্যালাসে রাইজয়েড রয়েছে। তারপর আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা অগ্রস্থ খাঁজ আছে। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম নামক দুটো টার্ম আছে। আর্কিগোনিয়াম হচ্ছে স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম, এবং পুং জননাঙ্গকে বলা হয় অ্যান্থেরিডিয়াম। আমাদের যেটা মনে রাখতে হবে যে অগ্রস্থ খাঁজের কাছে তৈরি হয় আর্কিগোনিয়াম এবং রাইজয়েডের কাছে তৈরি হয় অ্যান্থেরিডিয়াম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রোথ্যালাসটা কিন্তু সহবাসী। আচ্ছা, এখন তাহলে আমরা যৌন জনন সম্পর্কে একটু জেনে নিই যে আর্কিগোনিয়াম এর পার্টস গুলো কি কি। আর্কিগোনিয়াম হচ্ছে স্ত্রী জননাঙ্গ। এর দুটো অংশ, একটি হচ্ছে গ্রীবা আর হচ্ছে উদর। উদরে কি থাকে? একদম ভেতরের দিকে থাকে ডিম্বাণু, কিছু থাকে উদরীয় নালিকা কোষ, গ্রীবাতে থাকে কিছু গ্রীবা নালিকা কোষ। যখন আর্কিগোনিয়াম পরিণত হয় তখনই গ্রীবা নালিকা কোষ ও উদরীয় নালিকা কোষগুলো বিগলিত হয়ে যায়। আমরা আরেকটা জিনিস মনে রাখবো যে আর্কিগোনিয়ামের আকৃতিটা। এই আর্কিগোনিয়ামের আকৃতি হচ্ছে ফ্লাস্ক আকৃতির। এখন আমরা অ্যান্থেরিডিয়াম সম্পর্কে জানি। পুং জননাঙ্গকে অ্যান্থেরিডিয়াম বলে। আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্থেরিডিয়াম কিন্তু গোলাকার, তাই না? আচ্ছা, এই অ্যান্থেরিডিয়ামের থেকে আমরা মনে রাখবো এখানে 32টি শুক্রাণু মাতৃকোষ থাকে। শুক্রাণু মাতৃকোষ থাকে যেগুলো বন্ধা প্রাচীর দিয়ে পরিবেষ্টিত থাকে। দেখো এখানে কিন্তু একটি প্রাচীর আছে, বন্ধা প্রাচীর দিয়ে পরিবেষ্টিত থাকে। এই প্রতিটি শুক্রাণু মাতৃকোষ থেকে বহু ফ্লাজেলা যুক্ত শুক্রাণু তৈরি হয়। অ্যান্থেরিডিয়ামের যে বন্ধা প্রাচীর সেটির শীর্ষে যদি ফেটে যায় যখন শুক্রাণুগুলো পরিণত হয়, এবং ফেটে গেলে শুক্রাণুগুলো বের হয়ে আসে। এখন আমাদের শুক্রাণু ডিম্বাণু তো তৈরি আমরা করে ফেললাম, বা কিভাবে তৈরি হলো সেটা আমরা জেনে ফেললাম। এখন নিষেক সম্পর্কে আমরা একটু জানি। আমরা মনে রাখবো যে শিশির বিন্দু বা বৃষ্টির পানির সাহায্যে শুক্রাণুগুলো আর্কিগোনিয়ামে পরিবাহিত হয়। এখন শুক্রাণুগুলো আর্কিগোনিয়ামের দিকে কেন যাবে? কারণ আর্কিগোনিয়াম থেকে ম্যালিক অ্যাসিড তৈরি হয়। এই ম্যালিক অ্যাসিডের কারণে শুক্রাণু ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হয়। আর শুক্রাণু আর্কিগোনিয়ামের গ্রীবা নালীদের ভেতরে প্রবেশ করে এবং ডিম্বাণুকে নিষিক্ত করে। এরপর নিষিক্ত হওয়ার পর জাইগোট তৈরি হয়। এই জাইগোট থেকে আবার স্পোরোফাইট তৈরি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট এরা একটির পর একটি পর্যায়ক্রমে এদের আবির্ভাব ঘটতে থাকে। তো আমরা টেরিস উদ্ভিদে তার মানে যৌনক্রম দেখতে পাচ্ছি। টেরিস উদ্ভিদের যৌনক্রমকে বলা হয় বিষমাকৃতির বা হেটারোমরফিক যৌনক্রম। কেন? এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম তা থেকে আমরা বুঝতে পারলাম যে টেরিসের স্পোরোফাইট পর্যায়টি দীর্ঘ এবং গ্যামেটোফাইট পর্যায় হচ্ছে সংক্ষিপ্ত। উভয় পর্যায়ে আকার আকৃতিতে ভিন্ন এবং স্বতন্ত্র, তাই এদেরকে বলা হয় বিষমাকৃতির বা হেটারোমরফিক যৌনক্রম। তাহলে এটা আমরা একটু মনে রাখবো যে টেরিসে আমরা কোন ধরনের যৌনক্রম দেখতে পাই? বিষমাকৃতি বা হেটারোমরফিক। আচ্ছা, এখন যদি কোনো যৌনক্রম এমন হয় যে তাদের স্পোরোফাইটিক এবং গ্যামেটোফাইটিক দুটি দশায় সমান থাকে,
তখন আমরা তাদেরকে বলবো ডিপ্লোবায়োটিক যৌনক্রম। কিন্তু টেরিস উদ্ভিদের যৌনক্রম কিন্তু ডিপ্লোবায়োটিক না। কেন না তা আমি একটু আগে তোমাদেরকে ব্যাখ্যা করেছি।